আহত ফিলিস্তিনির সাথে ইসরায়েলি সেনাদের চরম নৃশংস আচরণ, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। গাজার শরণার্থী শিবিরগুলি আইডিএফ এর তাণ্ডব, নিহত শতাধিক। শীর্ষ কমান্ডারকে হত্যার ঘটনায় ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা চরমে, অস্ত্রের চালান পেতে যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। ইউক্রেনের খার্কিভে আবারও ব্যাপক হামলা রুশ বাহিনীর, পরমাণু অস্ত্রের সক্ষমতা বাড়ানোর ঘোষণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। রক্তাক্ত আহত এক ফিলিস্তিনিকে বেঁধে নিয়ে গেল গাড়ির বনেটে। এই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল, উঠেছে নিন্দার ঝড়। ভিডিওর সত্যতা স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। সামরিক প্রোটোকল লঙ্ঘনের ঘটনায় তদন্তের ঘোষণাও দিয়েছে। তবে আহত বেসামরিক ফিলিস্তিনিকে ইসলামিক জিহাদের সদস্য আখ্যা দিয়েছে তারা। গাজার পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরেও তল্লাশির নামে ইসরায়েলের আগ্রাসন ধরপাকড় চলছেই। বর্বরতার সব সীমাই যেন পার করেছে তারা। ইসরায়েলের নির্মমতার আরেকটি উদাহরণ তৈরি হলো জেনিনে। শনিবার ওয়ারি বুরকিন এলাকায় চলছিল তেল আবিবের অভিযান। আইডিএফ এর দাবি, সেনাদের লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা। পাল্টাপাল্টি গুলি বিনিময়ের সময় আহত হন এক সন্দেহভাজন, যার নাম মুজাহিদ আজমি। তার পরিবার জানিয়েছে, বিনা উস্কানিতে ঘরে ঢুকে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। গুলিবিদ্ধ হন মুজাহিদ। পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্স ডাকলেও তাকে তুলে নিয়ে যায় সেনারা। রক্তাক্ত অবস্থায় সামরিক জিপের বনেটে বাধা হয় মুজাহিদকে। মুজাহিদের শরীরে গুরুতর জখম হয়েছিল। 2-3 ঘন্টা এখানেই পড়েছিল। সেনারা তাকে জিপের হুডে বেঁধে ফেলে। আমরা অনুরোধ করেছিলাম সরকারি হাসপাতালে নিয়ে যেতে। সেনারা বাড়িতে ঢুকে গুলি চালাতে শুরু করে। তিনি পালাতে গেলে হাতে ও পায়ে গুলি লাগে। পরে আমরাই অ্যাম্বুলেন্স ডাকি। তখনই 2টি জিপ এসে থামে। আমাদের বলল পেছনে ঘুরে দাঁড়াতে। এরপর মুজাহিদকে নিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ায় ওঠে নিন্দার ঝড়। এক পর্যায়ে ঘটনার সত্যতা স্বীকার করে ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ। তাদের দাবি, বেআইনি আচরণের জন্য আটক করা হয়েছে মুজাহিদকে। চিকিৎসার জন্য নেওয়া হয়েছে রেড ক্রসের কার্যালয়ে। বনেটে বেঁধে নেওয়াকে ইসরায়েলি সেনাবাহিনীর নীতিবিরোধী কর্মকাণ্ড বলেও আখ্যা দেয়। গত 8 মাসে ইসরায়েলের আগ্রাসনে পশ্চিম তীরে মৃত্যু হয়েছে প্রায় 550 ফিলিস্তিনির। যমুনা নিউজ। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে শতাধিক ফিলিস্তিনি। আল মাওয়াসির পর তছনছ করা হয় আল শাতি ক্যাম্প। শরণার্থী শিবিরটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 43 জনে। আইডিএফ বলছে, হামাসের 2টি গোপন আস্তানা গুড়িয়ে দিতেই ছিল এই বিমান অভিযান। তবে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রস জানিয়েছে, বেসামরিক হতাহতের খবর। নির্বিচার হামলায় গাজা সিটির এখান সেখানে মরদেহ পড়ে থাকার কথাও জানিয়েছে স্বেচ্ছাসেবীরা। হাসপাতালগুলি নেই তিল ধারণের ঠাঁই, মিলছে না প্রয়োজনীয় সেবা। একদিন আগেই আল মাওয়াসি ক্যাম্পে চালানো হামলায় 25 জনের মৃত্যু হয়, আহত হন অর্ধ শতাধিক। ক্যাম্পে হামলা নিয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। দক্ষিণ আফ্রিকার মামলায় এবার যুক্ত হলো কিউবা। গত শুক্রবার এই ঘোষণা দেয় দেশটি। দেশের স্থানীয় গণমাধ্যম জানায়, গাজায় গণহত্যা বন্ধের লক্ষ্যে আইসিজিতে নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করবে কিউবা। তাদের অভিযোগ, উপত্যকায় স্পষ্টভাবেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। এর আগে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে চলতি মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ আফ্রিকার মামলায় যুক্ত হওয়া ঘোষণা দেয় স্পেন। গত জানুয়ারিতে তেল আবিবের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলে আইসিজিতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। বেআইনিভাবে দখল করা গাজা ভূখণ্ডে ইসরায়েলের নির্বিচার বর্বরতায় বন্ধের দাবি জানানো হয় এই মামলায়। শনিবার রাফায় অভিযান চালানোর সময় প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলি বাহিনী। ঘটনার সত্যতা স্বীকার করেছে আইডিএফ। এতে বলা হয়, নিহত সেনার নাম মালকিয়া। ট্যাঙ্ক ব্যাটালিয়নে কর্মরত ছিল ওই সদস্য। ট্যাঙ্ক লক্ষ্য করে ছোড়া হয় রকেট, যার আঘাতে ওই ইসরায়েলি সেনা প্রাণ হারান। যদিও একে দুর্ঘটনা আখ্যা দিয়েছে আইডিএফ। এর ফলে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 315 জনে।
শনিবার তেল আবিবে দেশটির ক্ষমতাসীন লিকুদ পার্টির হেডকোয়ার্টারের সামনে হয় এই বিক্ষোভ। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জিম্মিদের পরিবারের ডাকে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন হাজারো ইসরায়েলি। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে চাইলে ছড়ায় ক্ষোভ। পরে পুলিশের সাথে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পরেই জিম্মি মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েলের রাজপথ। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতেও তোলা হয় ইসরায়েলিরা। এদিকে মার্কিন গণমাধ্যম বলছে তেল আবিবের পাশে থাকার বার্তা দিয়ে লেবাননের সর্বাত্মক যুদ্ধের জন্য সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র। আরও একটি যুদ্ধের শঙ্কার মধ্যেই স্থগিত হওয়া অস্ত্রের চালান পেতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। শনিবারও লেবাননে চলেছে ইসরায়েলি তাণ্ডব। বিমান হামলা চালানো হয়েছে বেশ কয়েকটি স্থানে। খিয়ারা এলাকায় গাড়ি হামলা চালিয়ে হত্যা করা হয় এক হামাস নেতাকে। ইসরায়েলের দাবি, আয়মান খাতমা নামের ওই কমান্ডার লেবাননে হামাস ও জামায়া ইসলামিয়া নামের দুটি সংগঠনকে অস্ত্র সরবরাহ করতেন। আয়তা আশাব ও ইয়ারুনেও হয় হামলা। এখনো সর্বাত্মক যুদ্ধ শুরু হয়নি। এর মধ্যেই ক্রস বর্ডার হামলায় দক্ষিণ লেবাননের একের পর এক এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করছে তেল আবিবের সেনারা। এদিকে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, হিজবুল্লাহর সাথে সর্বাত্মক যুদ্ধ বাঁধলে মিত্র ইসরায়েলের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি যখন ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে, তখন লেবানন থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কানাডা। এরই মধ্যে দেশটিতে সেনাও পাঠিয়েছে অটোয়া। এদিকে লেবানন সীমান্তে হামলার মাত্রা তো বাড়িয়েছেই, ব্যাপক কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে ইসরায়েল। স্থগিত হওয়া বোমার চালান পেতে ওয়াশিংটন যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তার সফর সঙ্গী আইডিএফ এর ডেপুটি চিফও। সফরের এজেন্ডায় রয়েছে লেবানন ইস্যু। যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। তাদের সমর্থন এই সময়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। গাজা এবং লেবাননে প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আমরা। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করব। ইসরায়েলি হামলা জোরদার হলেও ভীত নয় লেবাননের সাধারণ মানুষ। আশা শেষ পর্যন্ত জয় তাদেরই হবে। এটাই ইহুদি শাসকদের চরিত্র। জানাজার অনুষ্ঠানেও তারা বোমা হামলা চালিয়েছে। তবে যত কিছুই করুক তারা, আমি আমার জন্মভূমি ছাড়বো না। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব। আল্লাহ চাইলে আমরাই জিতব। লেবাননে যা ঘটছে তা বেদনাদায়ক। আশা করি আল্লাহ আমাদেরকে বিজয় করবেন, আবারও শান্তিতে বসবাস করতে পারবেন। এদিকে শনিবার রাতেও ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। রোববার সকালে এক বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র জানান, ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের সাথে যৌথ অভিযান চালিয়েছে তারা। ইয়াহিয়া সারে বলেন, ইসরায়েলি বন্দরটি ব্যবহার করায় টার্গেটে পরিণত হয় ট্যাঙ্কার ও কার্গো জাহাজ। দাবি, হামলার শিকার হয়েছে মার্কিন রণতরী ইউএসএস আইজেন হাওয়ার। আক্রান্ত হয়েছে লাইবেরিয়ার পতাকা ও পণ্যবাহী জাহাজও। এছাড়া আরো দুটি বাণিজ্যিক জাহাজে হয়েছে ড্রোন হামলা। হুতির দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েলের বন্দরে প্রবেশ করায় হামলার শিকার হয়েছে জাহাজগুলো। অভিযান সফল হয়েছে এমনটাও দাবি তাদের। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত নভেম্বর থেকে লোহিত সাগর এবং আশেপাশের এলাকায় ইসরায়েলমুখী জাহাজে হামলা শুরু করে হুতিরা। বিশ্ববিদ্যালয়, বাণিজ্যিক কেন্দ্র, কারখানার পাশাপাশি বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখছেন প্রার্থীরা, চালাচ্ছেন ভোটারদের মাঝে গণসংযোগ। অর্থনৈতিক সংস্কার, মুদ্রাস্ফীতি কমানো এবং পররাষ্ট্রনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন এসব প্রার্থীরা। এদিকে বিভিন্ন জরিপে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে আছেন মোহাম্মদ বাঘের কালিবাফ, মাসুদ পেজেশকিয়ান এবং সৈয়দ জলিলি। তবে সমান তালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাকি তিন প্রার্থী আমির হাশেমি, আলী রেজা জাকানি এবং মুস্তফা পৌর মোহাম্মদী। আগামী 26 তারিখ পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। 28 তারিখ অনুষ্ঠিত হবে নির্বাচন। ভৌগোলিক অবস্থানের কারণেই ঝুঁকিতে দেশটি। একসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে থাকা সাইপ্রাসের সাথে গেল 2 দশকে বেশ ঘনিষ্ঠ হয়েছে ইসরায়েলের সম্পর্ক। বিভিন্ন সময় সামরিক মহড়া এবং সেনাদের প্রশিক্ষণের জন্য দেশটির ভূখণ্ড ব্যবহার করেছে তেল আবিব। সম্প্রতি হুতি বিরোধী অভিযানে সাইপ্রাসে থাকা ঘাঁটি ব্যবহারের অভিযোগ রয়েছে যুক্তরাজ্যের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্য জুড়েই এখন যুদ্ধের দামামা।
গাজায় ইসরায়েলি আগ্রাসন তো চলছে, ইয়েমেন, ইরাক, সিরিয়াতেও বিরাজ করছে উত্তেজনা। 8 মাস ধরে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যে হামলা পাল্টা হামলা চলছে, সেটিও এখন সর্বাত্মক যুদ্ধে রূপ নেয়ার দোরগোড়ায়। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতায় জড়িয়ে পড়ার শঙ্কায় এখন ইউরোপের দেশ সাইপ্রাসও। মূলত ভৌগোলিক কারণেই ইউরোপের দেশ হয়েও অঞ্চলটির যে কোনো সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে ছোট্ট দ্বীপরাষ্ট্রটির। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ ইউরোপের মধ্যবর্তী জায়গায় পূর্ব ভূমধ্যসাগর অবস্থিত মাত্র 9 লাখ বাসিন্দা সাইপ্রাস। এ কারণে এর আগেও মধ্যপ্রাচ্যের নানা সংঘাতের আঁচ লেগেছে দেশটিতে। একসময় অবশ্য আরব ঘনিষ্ঠ দেশ হিসেবে পরিচিতি থাকা সাইপ্রাস স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষেও ছিল। তবে গত কয়েক দশকে দূরত্ব ঘুচিয়ে দেশটির সাথে সুসম্পর্ক গড়ে তুলেছে ইসরায়েল। সম্প্রতি দুই দেশের সেনারা একাধিক মহড়া চালিয়েছে। যুদ্ধ বিমানের মহড়া চালাতে সাইপ্রাসের আকাশ সীমা বহুবার ব্যবহার করেছে ইসরায়েল। এছাড়াও দেশটির ভূখণ্ডে প্রশিক্ষণও নিয়েছে তেল আবিবের সেনারা। যদিও কোনো দেশে হামলা চালাতে সাইপ্রাসের আকাশ সীমা ও ভূখণ্ড ব্যবহারের নজির নেই ইসরায়েলের। এবারও ইসরায়েলকে সহায়তায় নাসরাল্লাহর অভিযোগ অস্বীকার করেছে দেশটি। তবে সাইপ্রাসে রয়েছে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি, যেটি থেকে ইয়েমেনে হুতিদের উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে। এছাড়াও এই ঘাঁটি থেকে গাজা ও লেবাননে হামলার জন্য অস্ত্র পেয়েছে ইসরায়েল, এমন অভিযোগ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও সাইপ্রাস সামরিক জোট ন্যাটোর সদস্য নয়। আবারও ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের অভিযোগ, অঞ্চলটির বিভিন্ন আবাসিক এলাকায় লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। এতে প্রাণ গেছে অন্তত 3 জনের, আহত হয়েছে কমপক্ষে 30 জন। এদিকে পরমাণু অস্ত্রের সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিনে দুপুরে খার্কিভের ব্যস্ত রাস্তায় এভাবে বিস্ফোরিত হয় রাশিয়ার ছোড়া বোমা। শনিবার অঞ্চলটির বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। রাশিয়ার পক্ষ থেকে এটি আরেকটি সন্ত্রাসী হামলা, যার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বেসামরিক নাগরিক এবং তাদের বিভিন্ন স্থাপনাকে। সামরিক স্বার্থের জন্যই এই হামলা। কিয়েভের দাবি, চলতি মাসে এখন পর্যন্ত প্রায় 2500 গাইডেড বোমা ফেলা হয়েছে ইউক্রেনের বিভিন্ন স্থানে। এর মধ্যে খার্কিভে নিক্ষেপ করা হয়েছে 700 বোমা। খার্কিভে 4টি গাইডেড বোমার হামলা চালিয়েছে রুশ বাহিনী। ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনার মধ্যে আবাসিক ভবনও রয়েছে। এর পাশাপাশি দোনেস্কেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। এদিকে আবারও পরমাণু অস্ত্রের সক্ষমতা বাড়ানোর হুঁশিয়ারি এলো রাশিয়ার তরফ থেকে। প্রেসিডেন্ট পুতিনের ঘোষণা, নিজস্ব নিরাপত্তা নিশ্চিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ে সক্ষমতা বাড়ানো হবে। এর পাশাপাশি পরমাণু অস্ত্রের সক্ষমতাও বাড়াবো আমরা। এর আগে হামলা চালানো হয় ইউক্রেনের বিভিন্ন জ্বালানি কেন্দ্র লক্ষ্য করে। 16টি ক্ষেপণাস্ত্র এবং 13টি ড্রোন ছোড়া হয় এসব হামলায়। এই নিয়ে গেল 3 মাসের মধ্যে 8মবারের মতো হামলা চালানো হলো ইউক্রেনীয় জ্বালানি কেন্দ্রে। শনিবার বুসান বন্দরে নোঙর করে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম থিওডোর রুজভেল্ট। উদ্দেশ্য, জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে ত্রিদেশীয় মহড়া। গত বছর আগস্টেই বার্ষিক সামরিক মহড়ার ব্যাপারে 3 দেশের সমঝোতা হয়। কিন্তু এমন সময় মার্কিন রণতরী কোরিয়া উপকূলে পৌঁছালো, যার একদিন আগেই সিউলে রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়। প্রতিবাদ জানানো হয় মস্কো পিয়ংইয়ং নিরাপত্তা চুক্তি নিয়ে। গত বুধবার উত্তর কোরিয়া সফরে যান ভ্লাদিমির পুতিন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে 90 জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। মঙ্গলবার রাতে রাজ্যের কল্লাকুরুচি জেলায় মদ পানের পর অসুস্থ হয়ে পড়েন শতাধিক ব্যক্তি। হাসপাতালে নেওয়ার পরে অনেকেই মৃত্যু হয়। এদিকে চোলাই মদ বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাজ্যের 10 জনকে। এ সময় প্রায় 200 লিটার মদ জব্দ করে পুলিশ। দাবি, অনুমোদন ছিল না এসব মদের, যেগুলোর মেয়াদ উত্তীর্ণ ছিল এমনটাও ধারণা। প্রশ্ন ফাঁসের ঘটনায় বরখাস্ত হলেন কেন্দ্রীয় পরীক্ষা আয়োজক সংস্থা এনটিএর প্রধান। শনিবার পদচ্যুত হন প্রধান সুবোধ কুমার সিং। পাশাপাশি পুরো পরীক্ষা প্রক্রিয়া ঢেলে সাজাতে নতুন কমিটি গঠন করা হয়। শুক্রবার প্রশ্ন ফাঁস ঠেকাতে নতুন আইন কার্যকর করে ভারতের কেন্দ্রীয় সরকার। গেল 2 সপ্তাহ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে
তোলপাড় চলছে ভারতে। মেডিকেল ভর্তি পরীক্ষা নিট এবং গবেষণা প্রোগ্রামের প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট নিয়ে উঠেছে দুর্নীতির অভিযোগ। 4 জুন প্রকাশিত পরীক্ষার ফলাফলে অনিয়ম পায় কর্তৃপক্ষ। দেখা যায় আগের বছরের তুলনায় নাটকীয়ভাবে বেড়েছে শীর্ষস্থান অধিকারীদের সংখ্যা। প্রাথমিক তদন্তে মিলেছে প্রশ্ন ফাঁসের প্রমাণও। প্রতি বছর পরীক্ষাগুলোয় অংশ নেয় 30 লাখের বেশি শিক্ষার্থী। উদ্ধার করা হয়েছে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে আটকা পড়া 47 যাত্রীকে। মাঝসাগরে জাহাজ ডুবির আতঙ্ক আর উৎকণ্ঠায় কাটে পুরো রাত। একটি দ্বীপ অতিক্রমের সময় বালু আর মাটিতে আটকে যায় যাত্রীবাহী জাহাজটি। নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের খুব কাছের শহর পিকটন। শহরটির প্রায় 3 কিলোমিটার উত্তরে টিটকি উপসাগরে একটি দ্বীপ অতিক্রমের সময় বালু আর মাটির মাঝে আটকা পড়ে যাত্রীবাহী জাহাজ ইন্টারিসল্যান্ডার আরাতেরি। রাষ্ট্রায়ত্ত কিউই রেল কোম্পানির ওই জাহাজে যাত্রী ছিল 47 জন। আকস্মিক দুর্ঘটনায় আটকা পড়েন যাত্রীরা। উদ্বেগ উৎকণ্ঠায় কাটতে থাকে সময়, অপেক্ষায় থাকেন উদ্ধার অভিযানের। স্থানীয় সময় শুক্রবার রাতে আটকা পড়লেও এদিন আর উদ্ধার কাজ সম্ভব হয়নি। একদিকে মাঝসাগর, অন্যদিকে লোকালয়ের অস্তিত্ব না থাকায় শঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। জাহাজ ডুবির আতঙ্কে পার করেন সারা রাত। অবশেষে শনিবার সকাল থেকে শুরু হয় আরাতেরি জাহাজে আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজ। ছোট ছোট নৌকায় ফিরিয়ে আনা হয় 47 যাত্রীকে। কর্তৃপক্ষ জানায় সবাই সুস্থ আছে। যাত্রীদের উদ্ধারের পর শনিবার রাতেই জাহাজটিকে নেওয়া হয়েছে জেটিতে। বরফের নিচে গাড়ির ভেতরেই চাপা পড়েন চালক। পরে পুলিশের চেষ্টায় তাকে উদ্ধার করা হয়। শুক্রবার চিলিতে হয় এই দুর্ঘটনা। উদ্ধার অভিযানে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। দেশটির পুলিশ জানায় বরফের নিচে চাপা পড়া ওই চালক জরুরি সেবায় কল দিয়ে সাহায্য চান। এরপরে উদ্ধার অভিযানের নামে পুলিশ। বর্তমানে ওই গাড়ি চালক সুস্থ। সম্প্রতি চিলির বেশ কিছু এলাকায় চলেছে তীব্র তুষারপাত। অনেক এলাকায় ঘটছে তুষার ধসও। তা নির্বাচনে শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রীতিমতো অনুষ্ঠিত হলো প্রতিযোগিতা। বাকিদের পেছনে ফেলে ওয়ার্ল্ড আগলিয়েস্ট ডগ খেতাব জিতে নিয়েছে ওয়াইল্ড থাং নামের একটি কুকুর। বিজয়ী কুকুরের মালিক আর্থিক পুরস্কার পাওয়ার পাশাপাশি পেয়েছেন একটি টেলিভিশন শোতে অংশ নেওয়ার সুযোগ। বিচিত্র এক প্রতিযোগিতা। কার কুকুর কত কুৎসিত সেটি প্রমাণের জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামেন প্রতিযোগীরা। কারণ সবচেয়ে কিম্ভূত কিমাকার কুকুরই এই প্রতিযোগিতার বিজয়ী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতার শিরোপা জিতেছে ওরেগন অঙ্গরাজ্যের কুজবে শহরের কুকুর ওয়াইল্ড থাং। প্রতিযোগিতায় 5 বার অংশ নেওয়ার পর 6 বারের চেষ্টায় এই অর্জন তার। সবচেয়ে কুৎসিত কুকুরের মালিক পুরস্কার হিসেবে পেয়েছেন $5000। পাশাপাশি এনবিসি টেলিভিশনের দ্য টুডে শোতে অতিথি হওয়ার সুযোগ পাবেন তিনি। ওয়াইল্ড থাং খুব জনপ্রিয় কুকুর। এর আগে 5 বার সে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এর আগে সর্বোচ্চ দ্বিতীয় হতে পেরেছিল কুকুরটি, আর এবার সে যোগ্য হিসেবেই বিজয়ী হয়েছে। দ্বিতীয় হওয়া কুকুরের নাম রোম, আর তৃতীয় হয়েছেন ডেইজি মে। প্রথমবার অংশ নিয়ে বাজিমাত করেছে এই দুটি কুকুর। পুরস্কার না জিতলেও আয়োজন উপভোগ করেছেন কয়েকশো কুকুরের মালিক। আমি খুবই আনন্দিত। এতগুলো প্রতিযোগিতার মধ্যে দ্বিতীয় হতে পারাটা গৌরবের। প্রতিযোগিতাটি আমি খুবই উপভোগ করেছি। 1970 সাল থেকে পোষা প্রাণী নিয়ে সচেতনতা বাড়াতে ক্যালিফোর্নিয়ায় আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে তা অংশ নেন কুকুর প্রেমীরা।